মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সিভিল এভিয়েশন বিশেষজ্ঞ বিমান পরিচালনা পর্ষদের সাবেক বোর্ড মেম্বার কাজী ওয়াহিদুল আলম। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতে আসলে যে বিষয়টি নিয়ে জানতে চাইবো, আমরা যেমনটি সবাই জানি ভারতের আহমেদাবাদের বিমান দুর্ঘটনার বিষয়। এই দুর্ঘটনা নিয়ে আপনার পর্যবেক্ষণ জানতে চাইবো এবং যিনি অলৌকিকভাবে বেঁচে গিয়েছেন তার কাছ থেকে কিন্তু জানা গেছে যে ঠিক উড্ডয়নের 30 সেকেন্ডের মাথায় কিন্তু এই দুর্ঘটনা হয়। আপনার কাছে জানতে চাইবো যে ঠিক কি কারণে উড্ডয়নের পরেই এমন দুর্ঘটনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ। আসলে যে ঘটনাটা আজকে ঘটেছে অত্যন্ত মর্মান্তিক একটা দুর্ঘটনা বলতে হবে, বিকজ সাম্প্রতিক ইতিহাসে এই ধরনের বড় দুর্ঘটনা ঘটেনি বলে আমরা জানি। যদি আমরা দেখি এই বছরের গোড়ার দিকে একটা কাজাখস্তানে একটা ছোট বিমান দুর্ঘটনা ঘটেছিল, সেটা এত সংখ্যক যাত্রী ছিল না এবং সত্যিকার অর্থে এটা একটা মর্মান্তিক দুর্ঘটনা। এবং সব থেকে বড় ব্যাপার যে ড্রিম লাইনার যে এয়ারক্রাফটটা বোয়িং এর 787 এয়ারক্রাফট, তারা প্রায় এখন পর্যন্ত 2500 এয়ারক্রাফট তারা বিক্রি করেছে এবং এই 2500 এয়ারক্রাফটের মধ্যে প্রথম এই ধরনের একটি বিমান দুর্ঘটনা পতিত হলো এবং পুরোপুরি বিমানটি বিধ্বংস হয়েছে। সো এটা একটা মর্মান্তিক দুর্ঘটনা এবং এর জন্য আমরা সবাই দুঃখ প্রকাশ করছি। এই ধরনের একটা ঘটনা আমাদের পার্শ্ববর্তী দেশে ঘটেছে এবং এই দুর্ঘটনা আমরা যতটুকু এখন পর্যন্ত জানছি যে এটার কারণ তো এখনই বিশ্লেষণ করা সম্ভব না, বাট যতটুকু আমরা দেখছি যে বিমানটা টেক অফ করার পরে যে হাইট নেওয়ার কথা ছিল সে হাইট নিতে পারেনি এবং সেটা অ্যাট ওয়ান পয়েন্ট সেটা পড়ে গেছে, তারা হাইটটা ধরে রাখতে পারেনি ফ্লাইটের। এবং এখানে নানা রকম কারণ হতে পারে, তার মধ্যে আমার যেটা ধারণা এটা ইঞ্জিনের কোনো সমস্যার কারণে হয়ে থাকতে পারে, বিকজ ইঞ্জিন যে এটা থ্রাস্টটা দেওয়ার কথা ছিল টেক অফের জন্য সেই থ্রাস্টটা দিতে পারেনি, যার ফলশ্রুতিতে হয়তো বিমানটা বিধ্বস্ত হয়েছে এবং বিধ্বস্ত হওয়ার সাথে সাথে এই একটা এয়ারক্রাফট যখন টেক অফ করে তখন ফুল লোড অফ ফুয়েল থাকে, হ্যাঁ, এবং ফুল লোড অফ ফুয়েল যেটা ছিল সেই ফুয়েলটা যখন আগুন লাগে পুরোটা ব্লাস্ট করে যায় এবং সেটাই একটা বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে আর কি। সো কাজেই এইটা একটা অত্যন্ত আমরা বলবো হৃদয়স্পর্শী একটি ঘটনা এবং এই ঘটনা আমাদেরকে এই বোয়িং এয়ারক্রাফট, আমরা যতটুকু জানি এই এয়ারক্রাফট অত্যন্ত স্ট্রংগেস্ট একটা এয়ারক্রাফট এবং এটা ফুয়েল এফিসিয়েন্সি এবং এটার নির্মাণ শৈলীতে এটা অনন্য বৈশিষ্ট্যপূর্ণ একটা এয়ারক্রাফট 787 ড্রিম লাইনার এবং পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এই এয়ারক্রাফট ইউজ হচ্ছে এবং ভারতেই কিন্তু এয়ার ইন্ডিয়ার ফ্লিটেই প্রায় 47টা এই 787 এয়ারক্রাফট তারা ব্যবহার করছে। তার মধ্যে যদি একটু জানতে চাই, যেমনটি আপনি বলছিলেন যে এই প্রথম ড্রিম লাইনার দুর্ঘটনা ঘটলো এবং বোয়িং এর এই ড্রিম লাইনার নিয়ে কিন্তু এক ধরনের উচ্ছ্বাসও ছিল, কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, এটা 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 সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। এটা এটা যতক্ষণ পর্যন্ত একটা কারণ বিশ্লেষণ করা না যাবে ততক্ষণ কিন্তু বলা যাবে না যে এটা কি ঘটনা। এটা যেমনটা বললাম যে ইঞ্জিনের থাকতে পারে, ফল্ট থাকতে পারে, এটার মানে হালের যেটা সমস্যা, যেটা আমরা কিছুদিন আগে বোয়িং এর একজন প্রাক্তন প্রকৌশলী দাবি করেছিল যে বোয়িং তাদের ডেলিভারি শিডিউল রাখার জন্য কিছু কিছু তাদের ম্যানুফ্যাকচারিং কিছু সমস্যা তারা শর্টকাট করতে চেষ্টা করেছে, তারা করতে যে কিছু সমস্যা সেখানে দেখা দিয়েছে এবং সেই হুইসল ব্লোয়ার হিসাবে যেই বিমান বোয়িং এর যে প্রকৌশলী সে দাবি করেছিল যে এই ধরনের এয়ারক্রাফট বোয়িং এর অনেক এয়ারক্রাফট সেটা একটা সময় পরে কিছুদিন চলার পরে সেটার নির্মাণ যে ত্রুটিগুলো তারা কম্প্রোমাইজ করেছিল সেই কম্প্রোমাইজের ফলশ্রুতিতে এই এয়ারক্রাফট গুলো একসময় হয়তো ভেঙে পড়তে পারে আর কি, ধরনের একটা তারা আশঙ্কা করেছিল সেই প্রকৌশলী। সেটা যে এখানে সেটা কতটুকু প্রযোজ্য সেটা বলা মুশকিল। আমরা অতীতে দেখেছি যে বোয়িং এর 737 ম্যাক্স এয়ারক্রাফট এরকম দুটি ঘটনা 2018 এবং 2019 সালে দুটো এয়ারক্রাফট বোয়িং এর হয়েছে, বিধ্বস্ত হয়েছে। তারপর আবার দেখলাম আমরা 787 কোনো সম্পর্ক কিনা সেটা মুশকিল। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।